নঈমুল ইসলাম খান কোথায়, আপনি নঈম নিজাম কোথায়, এমদাদুল হক মিলন কোথায়, বুলবুল কোথায়, মোজাম্মেল বাবুকে তাও তো জনগণ কিন্তু ধরিয়ে দিয়েছে। শ্যামল দত্ত আর এখানে প্রশাসনের কোনো হাত ছিল না। এই যেমন বিচারপতি মানিককে জনগণ ধরিয়ে দিয়েছে। তো এগুলোকে ধরতে হবে। এরা হলো কি একেবারে কাল সাপ, এবং এরা হচ্ছে একটা অশুভ শক্তি। এদেরকে যত আপনি পেরে বসে রাখবেন, এরা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ব্যাপারটা সরকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। দেশের চরম একটি দুঃসময় দেশ অতিক্রম করছে। হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়েই চলছে। পরিত্রাণের উপায় কি বলে মনে করেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন আলী সাহেব। আসলে দেশটার খুব খারাপ অবস্থা, সবাই এক কথাই বলছে। তো আসার কথা হচ্ছে, এই রমজানে প্রতি বছর দ্রব্যমূল্য যে ব্যাপকভাবে বেড়ে যায়, সেটা কিন্তু বাড়েনি, শুধু চাউলের দামটা একটু বেড়েছে, আর সব কিছুই মানুষের নাগালের মধ্যে আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম একেবারে নিচের দিকে নেমে গেছে। এটা মানুষকে ভীষণভাবে টেনশনের মধ্যে রেখেছে। মানুষের সমস্যার কারণে দাঁড়িয়েছে। ছিনতাই, সন্ধ্যার পরে তো মানুষ টাকা নিয়ে বেরোতে পারে না, মানুষ মর্নিং ওয়াক করবে, সেখানেও ছিনতাই হচ্ছে। তারপরে ধর্ষণ অতিরিক্ত আকার ধারণ করেছে। এটা তো আমার দৃষ্টিতে, আমি তো রাজনীতি কলাম লিখেছি বহু বছর, রাজনীতি নিয়ে গবেষণা করছি, একেবারে স্কুল লাইফ থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত। আমার মনে হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা এবং পতিত ফ্যাসিস্ট সরকারের লোকজন এটা করে ইউনূস সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। না তো এটা যে একেবারে সুপরিকল্পিত, এটা বোঝা যাচ্ছে। এক নম্বর হচ্ছে এটা ঘটানো হচ্ছে সুপরিকল্পিতভাবে কোনো দেশের গোয়েন্দা সংস্থা, লোকজন এবং ফ্যাসিস্ট সরকারের যে দোসররা, তাদের যে মাস্তান আছে, তাদের দিয়ে এইসব ধর্ষণ ছিনতাই করাচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে পুলিশ বাহিনীর এখন ব্যর্থতা। আসলে পুলিশ বাহিনীর ব্যর্থতা বলবো এই জন্য যে এখন তো পুলিশ নেই বলতে চলে। পুলিশ থাকলেও পুলিশ ক্রাইমের সময় এগিয়ে আসে না। মানুষ খুব অসহায় বোধ করছে আজকাল। অনেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগ দাবি করছে। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এখানে খুব একজন বলিষ্ঠ, দক্ষ এবং যে তার কমান্ড পুলিশ বাহিনী শুনবে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিচিউডে সন্ত্রাসীরা ভয় পেয়ে যাবে, সেরকম তো আমরা উপদেশটাকে দিতে পারিনি। এটা হয়তো আমাদের ব্যর্থতা। এই ব্যাপারটা আমাদের এই বর্তমান সরকারকে ভেবে দেখতে হবে যে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে এই সরকারের ভাবমূর্তি কিন্তু অনেক ব্যাহত হবে। এবং এই যে ব্যাহত হওয়ার জন্য যেসব অপশক্তি আছে ফ্যাসিস্ট সরকারের এবং তাদের দোসর আছে, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে তাদের টার্গেটটাই হচ্ছে যে ইউনূস সাহেবকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে হবে। তাহলে ইন্ডিয়া এগিয়ে আসতে পারবে, আওয়ামী লীগ আবার নতুন করে জাগ্রত হতে পারবে। আমি একটা জিনিস আলী সাহেব বুঝি না, যে ফ্যাসিস্ট সরকারের দোসর সবচেয়ে বড় যে তাদেরকে সহযোগিতা করেছে হাসিনাকে ক্ষমতায় থাকতে, তারা হচ্ছে কিছু সাংবাদিক নামের কলঙ্ক। তারা যেমন আপনি কয়েকজন ধরা পড়েছে, ফারজানা রূপা, শাকিল, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, কিন্তু আরও তো রয়ে গেছে। আপনার বুলবুল, তারা চরম দালালি করেছে হাসিনার, নঈমুল ইসলাম খান, তারপরে নঈম নিজাম, এরকম আরও অনেক আছে। এবং একটি চ্যানেলের, গুরুত্বপূর্ণ চ্যানেলের প্রধান কর্ণধার, তাকেও আমরা প্রচণ্ড দালালি করতে দেখেছি। এবং এরা এমনভাবে হাসিনাকে খুশি রাখতো, হাসিনা মনে করতো আমি সঠিক ট্র্যাকে আছি। সে যে ভুল ট্র্যাকে আছে সেটা সাংবাদিকরা বুঝতে দেয়নি। তারা সবসময় তার এত বেশি অয়েলিং করতো, এত বেশি প্রশংসা করতো। সেই যে বাদশাহ আকবরের ইসেজ বা অন্যান্য যে পরিষদ থাকতো, তারা যে সব কিছু খালি ভালো বলতো। এরা হয় কি, তাতে করে শাসকরা মনে করে আমি খুব ভালো আছে, খুব ভালো সবাই আছে। এরা কিন্তু ধরা পড়ছে না। নঈমুল ইসলাম খান কোথায়, আপনি নঈম নিজাম কোথায়, এমদাদুল হক মিলন কোথায়, বুলবুল কোথায়, প্রশাসন এদেরকে ধরতে পারছে না। যদি আগে মোজাম্মেল বাবুকে তাও তো জনগণ কিন্তু ধরিয়ে দিয়েছে। শ্যামল দত্ত আর এখানে প্রশাসনের কোনো হাত ছিল না, তাই না? এই যেমন বিচারপতি মানিককে জনগণ ধরিয়ে দিয়েছে। তো এগুলোকে ধরতে হবে। এরা হলো কি একেবারে কাল সাপ, এবং এরা হচ্ছে একটা অশুভ শক্তি। এদেরকে যত আপনি পেরে বসে রাখবেন, এরা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে।
এই ব্যাপারটা সরকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমি বুঝি না যে উপদেষ্টা মণ্ডলী কতটুকু সক্রিয়, না তো কেন এগুলি হচ্ছে। আমি মনে করি আমি যদি উপদেষ্টা হতাম, আমি তো সর্বপ্রথম দেখতাম যে আমার দুর্বলতাগুলি কোথায়, দুর্বলতা জনগণ কি চায়, জনগণ কোনটা চায়, জনগণ এখন কিন্তু নির্বাচন চায় না। আমি সার্জিসের সঙ্গে একমত হয়ে বলছি যে এই যে 1.5 থেকে 2,000 ছাত্র জনতা প্রাণ দিল, প্রায় 25,000 ছাত্র জনতা আহত হয়ে এখনও বিছানায় পড়ে আছে, 400 ছেলে তাদের চোখ হারালো, তারা কি নির্বাচনের জন্য এই আত্মত্যাগ করেছে? এখন সবাই চায় হাসিনার বিচার, হাসিনার শেখ পরিবারের বিচার, হাসিনার দোসরদের বিচার। এই বিচার আমরা আহত যারা পড়ে আছে তারা বিচার দেখতে চায়, তারা নির্বাচন এখন দেখতে চায় না। কারণ নির্বাচন হলে ওই হাসিনার বিচার হবে না, সেই ভারতীয় যে আধিপত্য আবার আমাদের উপর চেপে বসবে, আমরা অনেক আবার পিছিয়ে যাব। আমরা তো আর পিছোতে চাই না, আমরা ইউনূস সরকারের নেতৃত্বে এগিয়ে যেতে চাই। কিন্তু আমার খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে আমরা সেই অনুযায়ী আমার যে আশা, আমার যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত হতে দেখছি না। এটা হওয়া উচিত, এটা জনগণের দাবি, জনগণের প্রত্যাশা। দেশে এক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, উপদেষ্টা মাহফুজ এমন মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, আমি তার কথার সাথে একমত। একদিকে হচ্ছে আরাকান আর্মি একেবারে বাংলাদেশের কক্সবাজার টেকনাফের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে। ওরা তো একটা ভালো লোক না, ওরা আরাকান আর্মি, ওরা বুদ্ধিস্ট, ওরা চরম ইসলাম বিরোধী, ওরা যে কোনো সময় আমাদেরকে আঘাত হানতে পারে। ওদের সঙ্গে আমরা কতটুকু নেগোসিয়েশন করব? বার্মাও তো আমাদের খুব বন্ধু দেশ না, মিয়ানমার যেটা, কার সাথে আমরা বন্ধুত্ব করব? আরাকানের সাথে, আরাকান আর্মির সাথে, না মিয়ানমার সরকারের সাথে? মিয়ানমার সরকার তো 10 থেকে 15 লাখ রোহিঙ্গা আমাদের বুকে, আমাদের দেশে ঠেলে দিয়েছে। আমাদের এই 10-15 লাখের বোঝা বইতে হচ্ছে। এমনি ঠাই নাই ছোট সেতুরি, মানুষের আধিক্য এত বেশি, তার উপরে 15 লাখ ওরা যে রোহিঙ্গাকে আমাদের পালতে হচ্ছে। তো আমাদের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ পড়েছে। তারপর আমরা যুদ্ধ পরিস্থিতি, আমরা বলবো তো ফ্যাসিস্ট সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এরা তো ভরে আছে। কেন ফ্যাসিস্ট সরকারে আমরা কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছি? ওবায়দুল কাদের মতো লোককে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তারপরে আমরা আরাফাত, তারপরে আসাদুজ্জামান খান কামাল, এদের কাউকে আমরা ধরতে পারিনি। এরা আমাদের নাকের ডগায় চলে গেছে ভারতে। অনেকে বলে যে এখনও নাকি ওবায়দুল কাদের দেশে রয়ে গেছে। এরা তো এদেরকে যদি ধরে উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছি। কেন এরা তো অবিরাম, আমরা হয়তো দেখছি না, আমাদের চোখের আড়ালে এরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং এরাই এই সরকারকে আমার মনে হয় অনেক ক্ষতিগ্রস্ত করছে। এবং এখন সরকারের হানিমুন পিরিয়ড অনেক আগে চলে গেছে, কয়েক মাস চলে গেছে। এখন তো সরকারের অনেক শক্তিশালী হওয়ার কথা। শুধু বললাম যে যুদ্ধের পরিস্থিতি, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আমরা কীভাবে ঠেকাবো? আমাদের পর্যাপ্ত বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আমাদের প্রতিরক্ষা সব দিক দিয়ে দুর্বল করে রেখে গেছে হাসিনা। তো আমাদেরকে এই যুদ্ধের জন্য তো প্রস্তুতি নিতে হবে। একদিকে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটাতে হবে, এবং আমাদের এই যে কোনো একটা বহিঃশত্রুর হাত থেকে বাঁচবার জন্য আমাদেরকে নিজস্ব প্রতিরক্ষা বানাতে হবে। আমাদের ইউক্রেন আমাদের সামনে একটা উদাহরণ। ইউক্রেন দেখেন, মানুষের অন্য দেশের উপর নির্ভর করে তারা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা যদি অন্য দেশের উপর নির্ভর করে বসে থাকি যে পাকিস্তান আমাদের রক্ষা করবে, টার্কি আমাদের রক্ষা করবে, চীন আমাদের রক্ষা করবে, তাদের থেকে আমরা অস্ত্র কিনবো। আমাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমরা বললাম যে আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি, যে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা কি করছেন? আমার প্রশ্নটা মাহফুজ সাহেবের কাছে, এটা তো তাকে উত্তর দিতে হবে। তিনি গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা। আমি মনে করি যে এখন আমাদের অনেক তৎপর হতে হবে সব কিছুর ব্যাপারে। আপনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমান ছাত্রদল এবং শিবির সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি তো আসলে ক্লাস 9-10 থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। সেই আইয়ুব মোনায়েমের যখন 69-এর গণ আন্দোলনের সময়, তখন স্কুল ফাঁকি দিয়ে তখন আইয়ুব মোনায়েম 2 ভাই এক দড়িতে ফাঁসি চাই এই স্লোগান নিয়ে রাস্তা কাঁপিয়ে বেরিয়েছি। তারপরে মেডিকেল কলেজের থেকে শুরু করে কলেজে সবসময় ছাত্র রাজনীতির সঙ্গে, ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম।
90-এর এরশাদ বিরোধী যে মুভমেন্টের সময় তখনও রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি। এখন কথা হচ্ছে এই যে ছাত্র দল, তো আমি তো সবসময়, আমি তো বিএনপির একজন সমর্থক, জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলাম। তো ছাত্র দলের নাম নিয়ে যে ধরনের চাঁদাবাজি চলছে, এটা তো ছাত্র দলের একটা কলঙ্ক সৃষ্টি করছে। এটা খালেদা জিয়ার মতো দেশনেত্রী খালেদা জিয়া যেই দলটির অভিভাবক, সেই দল আজকাল খুব ভালো কাজ দেখাচ্ছে না। তারপরে শিবিরও কিন্তু গোপনে গোপনে এখন চাঁদাবাজি করছে। এখন ছাত্র দল নাম নিয়ে এই শিবিরা চাঁদাবাজি করছে। দোষ পড়ছে কিন্তু ছাত্র দলের, দোষ শিবির। মানুষের তো ধারণা যে জামাত শিবির কোনো দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, কিন্তু তারাও আমার কাছে রিপোর্ট যত এসছে, আমি তো কলামিস্ট, সাংবাদিকতার সঙ্গে জড়িত, ছাত্র দলের নাম নিয়ে শিবিরের ছেলেরা চাঁদাবাজি করছে। এতে ছাত্র দলের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হচ্ছে। এগুলো প্রশাসনকে দেখতে হবে, এবং বিএনপি তার ছাত্র দলের ব্যাপারে দেখতে হবে, জামাত ইসলামকে তার শিবিরের ব্যাপারে দেখতে হবে, যে কারা চাঁদাবাজি করছে, কারা দখলদারি করছে, কারা দখল রাজনীতির সঙ্গে জড়িত আছে, এগুলো কিন্তু দেখতে হবে। আমি দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মাইক দিয়ে ছাত্র দল বা যুব দলের এক ছেলে বলছে আরও 5% বাড়াতে হবে চাঁদা। এগুলো তো মানুষের বিএনপির প্রতি একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দকে এই ব্যাপারে আরও কঠোর তৎপর হতে হবে। আর বিএনপিকে নেতৃবৃন্দের প্রতি আমার একটি পরামর্শ হচ্ছে, আপনারা এত নির্বাচন করলে মানুষ কিন্তু বুঝে যাবে যে আপনারা শুধু এখন নির্বাচনে চান। আপনারা ইউনূস সরকারকে সহযোগিতা করুন, যাতে করে নির্বাচনে একটা পরিবেশ সৃষ্টি হয়। কারণ হঠাৎ করে নির্বাচন দিলেই তো হবে না, আর নির্বাচিত সরকার এসে এই দেশকে চালাতে পারবে না খুব ভালো মতো, যেটা ইউনূস সাহেব কিছুটা হলেও পারছেন।